স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আফিম শোনে না, তার ঘাড়ের রগ বুঝি তেরা। পকেট থেকে হুট করে সিগারেটের প্যাকেট বের করে সে। বিরক্তিতে গাড়ি করে মৃত্তিকার বলে, লজ্জা শরম কি আল্লাহ আপনাকে একটু কম দিয়েছে? মেয়ে মানুষের সামনে বিষাক্ত ধোঁয়া উড়িয়ে খুব গর্বিত বোধ করেন? আফিম হাসে নিঃশব্দে বলে, সকাল থেকে কিছু খাইনি, ব্রেন কাজ করছে না। এখন এটা না ধরালে মাথা হ্যাং হয়ে থাকবে। আফিমের সরল উত্তরে থমকায় মৃত্তিকা। সে ঘুমের ঔষধ খেয়েছিল, তবুও ঘুম হলো না কেন? আফিমের চিন্তায় রান্না করা খাবারগুলো ফ্রিজে রাখা। পরপর 3 দিন একই খাবার রান্না করেছে মৃত্তিকা। আফিম ফিরবে বলে, অথচ আফিম অনাহারে রয়েছে, খায়নি কিছুই। মৃত্তিকা নম্র কণ্ঠে বলে, চলুন খাবার বেড়ে দেই। আফিম শুনে না কিছুই। মৃত্তিকার চোখ পড়ে বাড়ির দরজার দিকে। দরজার সামনে সিমেন্টের ঢালাইয়ের ওপর সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন আশরাফ মির্জা। চোখে চশমা লোকটার, মাথার উপরে ছাতা ধরে আছেন, অন্য হাতে আরও একটি বুজিয়ে রাখা ছাতা ধরে আছেন। এদিকে এগিয়ে আসছিলেন তিনি। মৃত্তিকাদের দেখেই বোধহয় থামলেন। ছেলে আর ছেলের বউকে একসাথে দেখে আর এগোলেন না। আশরাফ মির্জাকে দেখতে মৃত্তিকা চমকায়। বাবা যতই আফিমের প্রতি রাগ দেখাক, মনে মনে ঠিকই তিনি আফিমের জন্য চিন্তিত। বৃষ্টি আসছে, ওদিকে আফিম বাড়ির বাইরে। এতগুলো দিন পর বাড়ি ফিরে তার ছেলেটা যে কোথাও যাবে না এ কথা তিনি জানেন, তাই ছাতা নিয়ে প্রাণপ্রিয় ছেলেকে খুঁজতে বের হয়েছেন। ভেবেই মৃত্তিকা কালফরে হাসে, প্রশান্তি পায় খুব। আফিমের কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলে, দেখুন বাবা দাঁড়িয়ে আছে, বাবার হাতে বাড়তি ছাতাও আছে। বাবা যতই আপনার উপর রাগ দেখাক, আপনাকে কিন্তু বাবা খুব ভালোবাসে। তাই আপনাকে বের করে দিয়ে তিনি নিজেও স্বস্তিতে ঘুমোতে পারেনি। আফিম বৃষ্টিকে ভেদ করে তার কঠোর চোখ নিক্ষেপ করে বাবার দিকে। তার বুকে প্রগাঢ় হাওয়া বয়, অক্ষিকোটর নির্লিপ্ততা, অথচ বুকে ঝড়। চোখ নামিয়ে নেয় ছেলেটা। তপ্ত আগুনের ন্যায় জ্বলে ওঠে চোখ জোড়া। আশরাফ মির্জা ফিরে আসেন নিজ ঘরে। মৃত্তিকা দীর্ঘশ্বাস ফেলে বলে, এবার তো চলুন। বৃষ্টির আওয়াজ আরও প্রকট হলো, ঝমঝম করে শব্দ তুলল। আফিম সেটে দাঁড়ালো মৃত্তিকার বাহু ঘেঁষে। মৃত্তিকার হাতের উপরে হাত রেখে ছাতা ধরল, কোমল সুরে বলল, চলো। ঘড়ির কাঁটা 6টায় পৌঁছতেই ঘুম ভেঙেছে মৃত্তিকার। আশরাফ মির্জা অফিসে যাবেন, তারা লাঞ্চ রেডি করে দিতে হবে। সকালের নাস্তা ও মৃত্তিকাই তৈরি করে। বাড়ির বউরা বাকি সব কাজ করলেও মৃত্তিকার রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছে। একটু সকালে উঠে পরোটা আর ডিম ভাজা, সালাদ আর গরুর কালাভুনা করেছে। টিফিন বক্সে আশরাফ মির্জার লাঞ্চ প্যাক করে দিয়েছে। 8টার দিকে আশরাফ মির্জা বেরিয়ে গেছেন কাজে। রান্নাঘর সার্ভ করার সময় বাড়ির সদর দরজার কলিং বেল বেজে ওঠে। মৃত্তিকা তাড়াঘড়ো করে দরজা খুলে দেখে রায়ান দাঁড়িয়ে আছে। মৃত্তিকাকে দেখেই ছেলেটা সালাম জানায়। সালামের প্রত্যুত্তর করে মৃত্তিকা বলে, তন্নিকে আপনি বিয়ে করেছেন? রায়ান মুচকি হাসে। তাকে এভাবে লাজুক ভঙ্গিতে হাসতে দেখে অপ্রস্তুত হয় মৃত্তিকা। সে জানতো আফিমের বন্ধুগুলো আফিমের মতোই লজ্জাহীন। কোনো কিছুতে তারা অপ্রস্তুত কিংবা লজ্জিত হয় না, এক একটা বেয়াদব ছাড়া কিছুই না। আফিম তবুও মেয়ে দেখলেই সংযম ধরে রাখে। বাকিরা ওড়না ধরে টানাটানি ফিসফিসানি শুরু করে দেয়। রায়ানকে এমন লাজুক হাসতে দেখে মৃত্তিকা বলে, তন্নি ঘরে আছে, আপনি যেতে পারেন। আফিম উঠেছে? না, ঘুমোচ্ছে। আমি তাহলে আগে আফিমের সাথে দেখা করে আসি। মৃত্তিকা হেসে বলে, এত সকাল সকাল যার জন্য এসেছেন তার কাছেই আগে গিয়ে দেখা করে এসুন। হাফিজ মির্জা যে এত সকালে ওঠে না তা আপনার ছাড়া আর কে ভালো করে জানে বলুন? মৃত্তিকার হাসি মুখে এমন খোঁচা দেওয়া কথা শুনে তবদা খায় রায়ান। বেকায়দায় পুরো ছেলেটা দোনামোনা করে এগিয়ে যায় সিঁড়ির দিকে। মৃত্তিকা গলা উঁচিয়ে বলে, 6 নম্বর রুমে আছে। রায়ান মৃত্তিকার থেকে আড়াল হতেই দৌড়ে যায় তন্নির ঘরে। তন্নি ঘুমোচ্ছিল। রায়ানের তর সইল না, ধপ করে লাফ মেরে উঠে বসলো নরম তুলতুলে খাটে। ঘুমের ঘরে হকচকিয়ে উঠল তন্নি। রায়ান মেয়েটাকে জড়িয়ে ধরল অবিলম্বে, এমনভাবে আষ্টে পৃষ্ঠে বক্ষ মাঝে চেপে ধরল যে তন্নির ঘুম ভেঙে গেল সাথে সাথে। সাত সকালে ঘুমটা ভেঙে যাওয়ায় মেয়েটা রেগে উঠল, চোখ বুজেই বলল, কোন খটাস রে, মেরে ফেলবি নাকি বোকাচ্চ? তন্নির গালি শুনে থ বনে যায় রায়ান। দাঁত দিয়ে জিভ চেপে ধরে।
তন্নি নড়ে চড়ে উঠতে রায়ান ছেড়ে দেয় মেয়েটাকে। চোখ মেলে পাশে রায়ানকে দেখে তন্নি চেতে বলে, চিপকা চিপকি করতে আসছে হনুমান একটা, নিজের বাড়ি নিয়ে যাওয়ার মরদ নাই, আবার বউ দেখাতে আসছে। রায়ান তন্নির অভিযোগ শুনল না মোটেই, বরং গদগদ কণ্ঠে বলল, এই তন্নি, তোমাকে মারাত্মক লাগছে। তন্নি ভেংচি কেটে বলল, লাগবে না, নাইট ক্রিম মেখে ঘুমিয়েছি। দাম কত জানো? 5,000 প্লাস। রায়ান খুব খুব করে কেসে ওঠে। এই মেয়েকে পাওয়ার জন্য কত পাগলামো করেছে, আর আজ পেয়ে বুঝতে পারছে বউয়ের কি ঝামেলা। তাকে কিছু বলতে না দেখে উঠে বসে তন্নি, আর মোড়া ভেঙে বলে, বিয়ে করেছি ঠিক আছে, লতকালতকি করতে পারবো না। রায়ানও উঠে বসল, জিজ্ঞেস করল, এমনভাবে বলছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তুমি কিছুই করনি। তন্নি ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, অচেনা কাউকে বিয়ে করার চেয়ে চেনা জানা কাউকে বিয়ে করলে অত্যন্ত অসুস্থতা কম লাগবে। তুমি আমাকে চেনো, আমিও তোমাকে চিনি, অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে না বলেই তো বিয়েটা করলাম। এটা তোমার অ্যাডজাস্ট করার নমুনা? রুকো, আগে ভালো করে মেনে নিই তুমি আমার বর, তারপর সব হবে। মৃত্তিকা সব গুছিয়ে তন্নিদের ঘরের সামনে আসে, দরজায় কষাঘাত করে বলে, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি, নিচে আসুন। মৃত্তিকা চলে আসার পর তন্নি চলে আসে নিচে। রায়ান যায় আফিমের ঘরে। তন্নি মেয়েটা সুন্দর, হলদে গায়ের রং, লালচে চুল, নজর কারা দেহের গড়ন। মেয়েটির মাঝে আফিজাত্যের ছোঁয়া আছে। পরনের বেনারসি শাড়িটা অতিরিক্ত ভারী, মেয়েটা শাড়ি সামলাতে পারে না, কুচি খসে পড়ছে, তাও সে নির্লিপ্ততা। শাড়ি তুলে তন্নি কিচেনে আসে। মৃত্তিকা প্লেট ধুয়ে রাখছিল, তাকে দেখে তন্নি বলে ওঠে, তোমার নাম মৃত্তিকা? মৃত্তিকা মাথা নেড়ে জবাব দেয়, জি। রায়ানের মুখে তোমার কথা শুনেছি, একটা কথা জিজ্ঞেস করব? বলুন না। আশপাশে সতর্ক দৃষ্টিতে তাকায় তন্নি। মৃত্তিকার কাছে এসে উৎসুক হয়ে বলে, আফিম ভাইয়ের সাথে তোমার সম্পর্ক কতদিনে ছিল? মৃত্তিকা ফ্যাল করে তাকায় তন্নির দিকে, বলে, সম্পর্ক? আমাদের মাঝে সেরকম কোনো সম্পর্ক ছিল না। তন্নি চোখ ছোট ছোট করে চেয়ে রয় মৃত্তিকার দিকে। আফিম আর রায়ানকে সিঁড়ি বেয়ে নামতে দেখা যায়। দুজন ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে, টিভি অন করে ক্রিকেট ম্যাচ দেখে দুজন। ওদের দিকে চেয়ে তন্নি ফিসফিস করে মৃত্তিকাকে বলে, একটা সিক্রেট বলবো, তুমি কিছু মনে করবে না তো? তন্নির কথাবার্তায় রহস্য আছে বলে মনে হয় মৃত্তিকার। বাচনভঙ্গি তন্নির চমৎকার, ভীষণ হাসি খুশি একটা মেয়ে, প্রাণোচ্ছল আর সাবলীল। মৃত্তিকা হেসে বলে, বলুন আপু, আমি কিছুই মনে করব না। তন্নি হাসে গাল ভরে, বুক ফুলিয়ে শ্বাস টেনে নির্দ্বিধায় নিঃসংকোচে বলে ওঠে, আফিম ভাইকে আমি প্রায় 6 বছর ধরে ভালোবাসি, জানো এটা? বলেছে তোমায় রাতে। মৃত্তিকা চমকায় ভীষণ, নড়ে চড়ে দাঁড়ায়। গত রাতে বাইরে থেকে আসার পর আফিমকে খাবার বেড়ে দিয়েছে মৃত্তিকা। অভুক্ত থাকায় ছেলেটা কোনো দিকে না তাকিয়েই কুকরাশি গিলেছে খাবারটুকু। খাবার খাওয়ার পরেই আফিম শুয়ে পড়েছে। শরীর ক্লান্ত হওয়ায় বিছানায় গা মেলে দেওয়ার সাথে সাথে ঘুমে তলিয়ে গেছে। গত 7 দিনের রহস্যজনক লোমহর্ষক কথাগুলো মৃত্তিকার জানা হয়নি, সুযোগ হয়নি সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শোনার। এই মুহূর্তে তন্নির মুখে এই কথা শুনে মৃত্তিকা শূন্য দৃষ্টিতে আর চোখে দেখে আফিমকে। রায়ানের সাথে হাসি ঠাট্টায় ব্যস্ত সে। থাই গ্লাসের ভেতর থেকে আফিমকে স্পষ্ট দেখা যাচ্ছে। মৃত্তিকার মলিন মুখ দেখে তন্নি ফিক করে হেসে দেয়, বলে, চিন্তা করো না, আফিম ভাই আমাকে পছন্দ করে না। এরপর একটু থেমে তন্নি নিজেই বলা শুরু করে, আফিম ভাই আমাদের ভার্সিটির সিনিয়র ছিলেন, উনি ছিলেন 3rd ইয়ারের, আর আমি অ্যাডমিশন দিয়ে সবে ঢুকেছি। প্রথম দিন ক্লাসে ঢোকার আগে আফিম ভাই আমাকে র্যাগ দেয়। কি র্যাগ দিয়েছিল জানো? বলেছিল ভার্সিটিতে যতগুলোর ওয়াশরুম আছে সবগুলোর বদনা গুনতে হবে, লাল বদনা কতগুলো আর নীল বদনা কতগুলো তা ভাইয়াকে এসে জানাতে হবে। তখন আমি খুব বোকা ছিলাম, ভেবেছিলাম 1 ঘন্টার পর এসে নিজেই ইচ্ছে মতো একটা সংখ্যা বলে দেব। করলামও তাই। রায়ান, শান্ত, রূপক আর আফিম ভাইয়ের কাছে এসে একটা সংখ্যা বলে ফেললাম, কিন্তু ওই যে কপাল খারাপ, ওরা ধরে ফেলে আমার চলচতুরি। মিথ্যা বলায় আফিম ভাই খুব রেগে যায়। সাথে সাথে আফিম ভাই আমাকে আরও একটা ডেয়ার দেয়, বলে রাত 10টা থেকে 2টো পর্যন্ত হলের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এই ডেয়ার শুনে আমি রুমমেটদের জড়িয়ে ধরে কেঁদেছিলাম। এতগুলো ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকবো,
হলের বাইরে বিষয়টা কত লজ্জার বুঝতে পারছো? এই বিপদটা থেকে আমাকে উদ্ধার করে রায়ান ভাই। 11টার পরই আফিম ভাইকে বলে রায়ান আমার শাস্তি মওকুফ করে দেয়। ওই যে আফিম ভাই আমাকে শাস্তি দিল, খারাপ ব্যবহার করলো আমার সাথে। আমার উচিত ছিল তাকে মনে প্রাণে ঘৃণা করা, কিন্তু আমি তা পারলাম না। প্রথম দিনেই আমি মন দিয়ে বসলাম তাকে। এত সুদর্শন একজন পুরুষ, অন্যরকম চোখ, ভার্সিটিতে তার রাজত্ব চলতো তখন। সবাই খুব পছন্দ করত আফিম ভাইকে। তখন তো আফিম ভাই এত বড়সড় মাস্তান ছিল না, পড়াশোনা ঠিকঠাকভাবে করতো। কথাটুকু বলে থামলো তন্নি। মৃত্তিকা মনোযোগী শ্রোতার ন্যায় শুনে যাচ্ছে সব। তার চাহনিতে আগ্রহ মিশে আছে। তন্নি থামতেই মৃত্তিকা বলল। তারপর কি হলো? হেসে তন্নি বলে, আমি আফিম ভাইয়ার পিছু পিছু ঘুরতাম, কিন্তু কোনো এক বিষয়ের কারণে আফিম ভাই মেয়েদেরকে দেখতে পারতো না, আমাকে সহ্য করতে পারতো না। 2 বছর পর আমি প্রায় 20-25টা চর খেয়েছি তার হাতে। এর মধ্যে রায়ান আমাকে পছন্দ করতে শুরু করে, আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমি সবসময় রায়ানকে ইগনোর করতাম, বারবার বলে দিতাম আমি আফিম ভাইয়াকে ভালোবাসি। বারবার রিজেক্ট হওয়ার রায়ান আর ভালোবাসার কথা বলতো না। বরাবর চট্টগ্রামে ট্রান্সফার হওয়ার আমরা চট্টগ্রামে পাহাড়ি এলাকায় চলে যাই। যাবার আগে শেষবারের মতো আফিম ভাইয়াকে বলেছিলাম, ভালোবাসলে কি হয় না আমাকে? পথের ধুলো যেভাবে অবহেলায় আটকে থাকে জুতোর তলায়, সেভাবেই না হয় রেখে দেও আমায়। আমি পিছে যাব, তবুও আটকে রবো। সেদিনও আফিম ভাই আমাকে পাত্তা দেয়নি। এরপর চট্টগ্রাম চলে যাওয়ার পর রায়ান প্রায় কল করতো, টুকটাক কথা হতো, বুঝতাম রায়ান এখনও আমাকে ভালোবাসে। কিন্তু ওই যে আমি আফিম ভাইয়াই আটকে গিয়েছিলাম। তখন আমার বয়স কত জানো? 25। প্রাইভেট কলেজের টিচার আমি। বিয়ে করব না বলে অনেক অজুহাত দিয়েছি। শেষমেশ বাবার কড়াকড়িতে আর টিকতে পারেনি। একেবারে অপরিচিত অচেনা একটা ছেলের সাথে বাবা আমার বিয়ে ঠিক করে। আমি মেনে নিতে পারছিলাম না বিয়েটা। বিয়ের দিন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই, সংসার যদি করি চেনা জানা কারোর সাথেই করব, যার সাথে মতের মিল হবে, ভাবনা চিন্তা মিলবে, যার সাথে মানিয়ে নিতে আমার কষ্ট হবে না, যে আমার অতীত জেনেও আমাকে চাইবে, তাকেই বিয়ে করব। অগত্যা কল করলাম রায়ানকে। রায়ান একা আসেনি, আফিম ভাই আর বাকিদের নিয়ে গিয়েছিল। বাবা বুঝতে পারেনি আমার মতো মেয়ে পালিয়ে যাবে। আফিম ভাইয়ার কথা বাবা জানতো। অমন বখাটে ভবঘুরে ছেলের সাথে বিয়ে দিতে নারাজ ছিল বাবা। ভেবেছিল বুঝদার আমি, এবার সবটা গুছিয়ে নেব। আর এ সুযোগে আমি পালিয়ে আসি। তবে শহর থেকে বের হতে পারিনি 1 সপ্তাহে। এখানে ওখানে ঘুরেছি, হোটেল রুম ভাড়া করে লুকিয়ে লুকিয়ে থেকেছি বাবার ভয়ে। 1 সপ্তাহ পর যখন পুলিশের কড়া নিরাপত্তা ঢিলে হয়ে আসে, তখন সুযোগ বুঝে আফিম ভাই আর বাকিরা আমাকে নিয়ে পালিয়ে আসে ঢাকায়। বলতে বলতে তন্নির মুখটা ফ্যাকাশে হয়ে আসে। মলিন দেখায় তাকে, চোখ দুটো চিকচিক করে, অথচ মুখে প্রগাঢ় হাসি। মৃত্তিকা চট করে ধরে ফেলে সামনের মেয়েটির দৃঢ়তা। মনে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার করা যে কতটা কষ্টকর তা মৃত্তিকা বোঝে। কিন্তু ইয়াসিনের প্রতি তার ভালোবাসাটা এখন নেই বলেই সব কিছু খানিকটা সহজ হয়েছে। ইয়াসিনকে ভাবতেও এখন আর ভালো লাগে না তার। কিন্তু তন্নি তো আফিমের সবটা জেনেও তাকে ভালোবাসে। জেনে বুঝে বিষপান করতে রাজিও ছিল মেয়েটা। তবে তার কেন এত নিঠুর পরিণতি হলো? একই কি তবে ভাগ্য বলে? মৃত্তিকা পুনরায় উঁকি মেরে আফিমকে দেখে। লোকটা মনোযোগ দিয়ে ম্যাচ দেখছে, হেসে উঠছে। মৃত্তিকা নিচু স্বরে বলে, আপনার বাবা খুব কষ্ট পেয়েছেন, এমনটা করা কি ঠিক হয়েছে? আলতো হেসে তন্নি বলে, ভালোবাসার মানুষটিকে না পাওয়ার যন্ত্রণা আমি বুঝি মৃত্তিকা। আমি যাকে ভালোবেসেছি তাকে পাইনি, তাই আমি চাইনি রায়ানও সেই একই যন্ত্রণা ভোগ করুক। কারো পূর্ণতার কারণ আমি হতে পারলে আমার জন্য তা সৌভাগ্যের হবে। তন্নির কথাবার্তায় দৃঢ়তা আছে। অনায়াসে নিজের ব্যর্থতাটুকু মেয়েটা মেলে ধরেছে অবলীলায়। মৃত্তিকাকে তো 2 দিন আগেও চিনত না, তবুও কেন সব কথা অনর্গল বলে গেল? দুটানায় পড়ে মৃত্তিকা। এখন তার কী বলা উচিত? সান্ত্বনা দেওয়া উচিত নাকি রাগ করা উচিত? তার এই দুটানা তন্নি ধরে ফেলে বোধ হয়। মৃত্তিকার গালে হাত রেখে বড়দের ন্যায় বিজ্ঞ কণ্ঠে বলে, ভয় পেও না,
আমি তোমার সংসার ভাঙতে আসিনি, সেই ক্ষমতাও আমার নেই। আমি আফিম ভাইয়াকে ভুলে যেতে চাই। একমাত্র রায়ানই পারবে আমাকে ভুল পথ থেকে টেনে আনতে। দেখছো না, রায়ান ভাইকে আমি রায়ান বলা শিখে গিয়েছি। দেখো মৃত্তিকা, আমি ঠিক আমার সংসারটা গুছিয়ে নেব, মনোযোগ আগ্রহ নিয়ে সংসার করব। রায়ানের সাথে ভুলে যাব সকল পিছুটান মোহ। তুমি ভয় পেও না। মৃত্তিকা জড়তা মেখে বলে। রায়ান ভাইকে তো আপনি চেনেন, চেষ্টা করবেন তাকে ভালো পথে ফিরিয়ে আনান। রায়ান বলেছে আমাকে পেলে এসব থেকে বেরিয়ে আসবে। আর কোনো মেয়েকে রায়ান টিজ করবে না, মারামারিও করবে না, আদর্শ স্বামী হয়ে দেখাবে। মৃত্তিকা হাসে, ভালো লাগে তন্নির কথাটা, বলে। আপনার জন্য শুভকামনা রইল, আপনাদের সংসারটা সুখে ভরে উঠুক। তন্নি হেসে বলে। চলো একটা টেস্ট হয়ে যাক, দেখি রায়ান বদলেছে কিনা। টেস্ট কিভাবে? তন্নি উচ্চস্বরে ডাকে। রায়ান! মৃত্তিকা বোঝে না কিছুই, তন্নি মিটিমিটি হেসে বলে। রায়ান ক্রিকেটের ফ্যান, আশেপাশে যাই হয়ে যাক, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত ও টিভি বা ফোন রাখে না। দেখা যাক আমার ডাকে শুনে কি করে। রায়ান হন্তদন্ত হয়ে এগিয়ে আসতে আসতে বলে। কি হয়েছে তন্নি? রায়ান কিচেনে ঢুকে পড়ে। তন্নিকে কিচেন আইল্যান্ডে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে। কি হয়েছে? তন্নি মিছে অভিনয় করে বলে। মাথা ব্যথা করছে। ভ্রু কুচকে ফেলে রায়ান, বলে। রাতে ঘুম ভালো মতো হয়নি, এর জন্য ঘরে গিয়ে রেস্ট নেবে একটু। আমি মাথা টিপে দেই। মৃত্তিকা লজ্জায় পড়ল। স্বামী স্ত্রীর এই কথোপকথন শোনা তার উচিত নয়। ওদেরকে একান্তে সময় কাটানোর সুযোগ দেওয়া উচিত। মৃত্তিকা বেরিয়ে যেতে নিলে আলগোছে তার হাত টেনে ধরে তন্নি। মৃত্তিকা বোঝে তন্নি তাকে যেতে দিবে না। রায়ান ফের ব্যতিব্যস্ত কণ্ঠে বলল। বেশি ব্যথা করছে, আমি বাম নিয়ে আসবো? আমি তাকাতেই পারছি না। রায়ান কিছু একটা ভাবে মৃত্তিকাকে দেখে খুব লজ্জা পেলেও সহসা পাজা কোলে তুলে নেয় তন্নিকে। তন্নি আঁকড়ে ধরে রায়ানের শার্ট। রায়ান বলে ওঠে। ঘরে গিয়ে একটু রেস্ট নেবে, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আজ থাকবো। ওদের চলে যেতে দেখে মৃত্তিকা বলে। আমি আপনাদের খাবার ঘরে পাঠিয়ে দেব। ওরা চলে যেতে মৃত্তিকার মাথা ঘুরতে লাগলো। কত কষ্টে তন্নির কথাগুলো হজম করছিল তা কেবল মৃত্তিকাই জানে। তন্নির মাথা ব্যথায় ব্যাপারটা সত্য কিনা মৃত্তিকা জানে না, তবে এই মুহূর্তে ওর মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তুলপার হচ্ছে বক্ষ মাঝে। আফিম টিভি দেখছে, এদিকে একটুও নজর নেই লোকটার। আচ্ছা, সে বললে কি আফিম ভালো হয়ে যাবে? রায়ানের বাবা মাকে কনভিন্স করতে আরও কিছু সময় লাগবে, ততদিন তন্নি এই বাড়িতেই থাকবে। মৃত্তিকার হুট করেই মনটা খারাপ হয়ে আছে, কোনো কিছুই ভালো লাগছে না। বিষাক্ত ঠেকছে সব কিছু। ব্যালকনির তুলনায় উদাস ভঙ্গিতে বসেছিল মৃত্তিকা। পরপর পায়ের শব্দ পেয়েও সে নড়ল না বিন্দুমাত্র, একইভাবে বসে রইল। আফিম মির্জা খসখসে পায়ে এগিয়ে এলো মৃত্তিকার নিকট। তার দৃষ্টিকে অনুসরণ করে চেয়ে রইল ক্লান্ত পথের দিকে। আফিম দেয়ালে বাহু ঠেকিয়ে বাঁকা হয়ে দাঁড়ালো। মৃত্তিকার মনোভাব বোঝার চেষ্টা করলো। ভারী কিশোরে জিজ্ঞেস করলো। মৃত মন খারাপ? মৃত্তিকা পিছু ফিরল না, নজর সরাল না। জড়বস্তুর ন্যায় নির্জীব দেখালো মেয়েটাকে। আফিমের কপাল কুঁচকে এলো। ফের জিজ্ঞেস করলো। মৃত রাগ? মৃত্তিকা প্রত্যুত্তর করল না। আফিম একইভাবে আড়ালো। অভিমান? মৃত্তিকা কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। বেশ কিছুটা সময় নিয়ে দুর্বল কণ্ঠে মেয়েটা বলে ওঠে। তন্নিকে আপনি কেন ভালোবাসেননি আফিম? যে মেয়েটা পরিত্যক্ত ধুলোর ন্যায় জুতোর তলায় পিষে থাকতে চেয়েছিল, তার প্রতি এতটুখানি করুণা করতে পারলেন না? যে মেয়েটা আপনার হদ্দ প্রান্ত চিহ্ন হবলীলায় বিষ গিলে নিতে চেয়েছিল, তাকে কিভাবে উপেক্ষা করেছিলেন আপনি? মৃত্তিকার কণ্ঠ কেঁপে উঠল। ভাঙা ভাঙা শোনালো, কান্না গেলে আহত কণ্ঠ বের হয়, সেভাবে গভীর নিখাত কণ্ঠ। আফিম বুকে গুজে রাখা হাত দুটো নামিয়ে ফেলল। অভিব্যক্তি বদলে গেল ছেলেটার। খুব আর রাগে অগ্নিমূর্তির ন্যায় রূপ ধারণ করল। চল শক্ত করে দুর্বেদ্য কণ্ঠে বলল। এসব কে বলেছে তোমাকে? মৃত্তিকা জবাব দেয় না। উৎসুক চোখ জোড়া চেয়ে রয় আফিমের সবুজাভ চোখে। শুনতে চায় কাঙ্ক্ষিত উত্তর। আফিম রেগে বলে। আমি যাচ্ছি, ওর নাটকে পোনা ছোটাবো।
আফিম শার্টের হাতা গোটাতে গোটাতে বেরিয়ে যাবার উদ্দেশ্যে পিছু ফেরে। মৃত্তিকা তড়িৎ বেগে আঁকড়ে ধরে আফিমের মোটা বাহু। আফিম ঘাড় বাঁকিয়ে পিছিয়ে মৃত্তিকার নরম ছোট হাত নিজের বাহুতে দেখে চমকায়। মৃত্তিকা শুকনো হেসে বলে, মেয়েটাকে বহুবার চর মেরেছেন, এখন থামুন। আফিমের রাগ কমে না, গলার রগ ফুলে উঠছে। সে রাগান্বিত কণ্ঠে বলে, ও তোমাকে এসব বলেছে? কত বড় বুকের পাটা! মৃত্তিকা হাসে। তার মাথায় ওড়না নেই, পরনে লাল সাদামাটা থ্রি পিস, চুলগুলো বাঁধা নেই, উন্মুক্ত হয়ে ছড়িয়ে আছে পিঠে। মৃত্তিকা ঘন দম ফেলে বলে, যে মেয়ে আপনার মতো বখাটেকে ভালোবাসে দীর্ঘ 5 বছর একা থাকতে পারে, তার কত বড় বুকের পাটা তা আলাদা করে বলতে হবে? রায়ানকে বিয়ে করে এসব কথা শোনাচ্ছে? চাই কি ও? সংসার। রায়ান ভাইয়ের সাথে তন্নি সংসার করবে। আর কি কি বলেছে? মৃত্তিকা হাসল। ব্যালকনিতে একটি টুল পাতা আছে, ইশারায় ওখানটায় বসতে বলল আফিমকে। হাত টেনে বসালো সেথায়। টুলের সামনের দোলনায় বসে পড়ল সে। বলল, একতরফা ভালোবাসাগুলো অসহ্যকর। তন্নির চোখে আমি আপনার জন্য ভালোবাসা দেখেছি। এত ভালোবাসা পায়ে ঠেলে দিলেন, এত দুঃসাহস! ফালতু কথা বলবে না মৃত্যু। স্ত্রী হয়ে স্বামীকে পরনারীর কথা শোনাচ্ছ? মৃত্তিকা ফিক করে হেসে ফেলল সশব্দে। হাসতে হাসতে দোলনার দড়িতে মাথা রেখে হালকা দোলে এবার কেঁদে ফেলল। কি মর্মান্তিক! এ তো হাসল দাঁত বের করে, এখন ঝরঝর করে কাঁদছে। আফিম টুল পায়ে ঠেলে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসলো মৃত্তিকার সামনে। ভিজে যাওয়া চপচপে মুখটা দু হাতে আগলে নিয়ে বলল, কাঁদছো কেন? তনি বাজে কিছু বলেছে? মৃত্তিকা মাথা নাড়ে দুপাশে, অসহায় কণ্ঠে বলে, আমি কেন আপনাকে ভালোবাসতে পারি না? কেন আমি কেন অতীত ভুলতে পারি না? তন্নি আপনাকে ভুলে রায়ান ভাইকে ভালোবাসছে, সময় কাটাচ্ছে, আর আমি বের হতে পারছি না। ফোঁস করে শ্বাস ছাড়ে, বলে, এই জন্য কাঁদছো? নাক টেনে ওপর নিচে মাথা নেড়ে হ্যাঁ বোঝে মৃত্তিকা। আফিম প্রগাঢ় হেসে বলে, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মরে যাচ্ছি না। একটা প্রশ্নের উত্তর দেবেন? বলো। আপনি মেয়েদের তেমন একটা পছন্দ করতেন না, এর কারণ কি? কেন আপনার মেয়েদের প্রতি অনীহা ছিল? এমন প্রশ্ন আশা করেনি আফিম। রয়েশ হয়ে সে বলে উঠল, আমার বয়স যখন 10-11, আমার আম্মু তখন পরকীয়ায় জড়িয়ে পড়েন। এমনকি বাবা বাসায় না থাকলে আম্মু অপরিচিত একজন লোকে বাড়িতে ঢোকাতেন, দরজা আটকে রাখতেন। আমি তখন থেকেই বুঝতাম পরকীয়া কি, কিন্তু বাবাকে বলার সাহস পেতাম না। বাবা আম্মুকে প্রচন্ড বিশ্বাস করত। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি আম্মু কোথাও নেই। বাবার অর্জিত সব সম্পদের দলিল, নগদ টাকা নিয়ে আম্মু তার বয়ফ্রেন্ডের সাথে পলিয়ে গেছেন। বাবার মাথায় হাত পড়ে, কিছুতেই বিশ্বাস করতে পারে না এসব। চিঠি পড়েও তার মধ্যে আম্মুর জন্য কোনো ঘৃণা ছিল না, না ছিল কোনো ক্ষোভ। আম্মু পালিয়ে যাওয়ার পরও বাবা তার জন্য অপেক্ষা করতেন। ভাবতেন প্রতারিত হয়ে আম্মু আবারও ফিরে আসবে বাবার কাছে। এই আশায় আশায় বাবা বিয়েও করেননি। আরও একটা কারণ ছিল, আমাকে তার নতুন স্ত্রী ভালোবাসবে না এই ভেবেও বাবা পিছিয়ে যেতেন। আমি বারবার বাবাকে বলতাম বিয়ে করতে। তখন থেকেই বাবাকে নতুন বিয়ে করার জন্য জোর করতাম। এই যে এখন আমি বড় হয়েছি, তবু তার মাঝে দ্বিতীয় বিয়ে করার লক্ষণই নেই। বাবা আম্মুর জন্য এখনো অপেক্ষা করে। তার কোনো রাগ নেই, অভিযোগ নেই। অন্ধ ভালোবাসা যাকে বলে। বাবা আম্মুকে এখনো ভালোবাসে। এরা ভাবলেই আমার বাবার উপরে রাগ হয়। ছলনাময়ী অপবিত্র একজন নারীর জন্য সে কেন কাঁদবে? কেন চিরকাল একা থাকবে? আম্মুকে দেখে আমার নারী জাতের উপর থেকে রুচি উঠে গিয়েছিল। কাউকে বিশ্বাস হতো না, ভরসা হতো না। মৃত্তিকা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। সে ভেবেছিল আফিমের আম্মু মারা গেছে, এই জন্য তাকে নিয়ে কোনোদিন প্রশ্ন তোলেনি মৃত্তিকা। আজ তার আম্মুর এই ভয়াবহ অতীত শুনে থমকায় মৃত্তিকা। প্রশ্ন করে বসে, তাহলে আমায় বিয়ে করতে চাইলেন কেন? আমার পিছু নিলেন কেন? আফিম মৃত্তিকার গালে হালকা টোকা দিয়ে বলে, একটা প্রশ্নের উত্তর চেয়েছিলে। মৃত্তিকা তুমি বলে, আমি তো পবিত্র নই। আমি অন্য কাউকে ভালোবাসতাম, অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্নও দেখেছি। আমার অতীত বড্ড কুৎসিত। তোমার অতীতকেও সমানভাবে আঁকড়ে ধরেছি। পুরনো স্মৃতি মুছে দেওয়ার দায় মাথা পেতে নিয়েছি। আমি অন্য কাউকে ভালোবেসেছি। আপনার আমাকে ভালোবাসা উচিত হয়নি।
আফিম মৃত্তিকার গালে আঙুল ঘষে জবাব দেয়। এখন তুমি পুরোপুরি আমার। মৃত্তিকা ক্লান্ত কণ্ঠে বলে, আমার তো কেউ নেই আফিম, কেউ নেই। সব হারিয়ে নিঃস্ব আমি। আমার বুকের প্রতিনিয়ত ঝড় বয়। পুরনো ক্ষত শুকিয়ে গেলেও দাগ রয়ে গেছে। সে দাগ আমাকে বারবার আতঙ্কিত করে। এই পৃথিবীটাকে এমন কেন? ওরা কেন ঠকায়? ওদের রুহ কাঁপে না? ভয় করে না অন্যকে ঠকাতে? আফিম চট করে উঠে দাঁড়ালো। দোলনার দুপাশে দড়ি ধরে মাথা নুইয়ে ঝুঁকে এলো মৃত্তিকার দিকে। মেয়েটার মাথার তালুতে শব্দ করে শুষ্ক চুমো এঁকে বলল, আফিম মির্জা পুরোটাই তোমার। তার মন দেহ সব কিছুতে তোমার অধিকার। এমনকি তার ইস্পাতের ন্যায় শক্ত, খাঁচে ন্যায় ধারালো হৃৎপিণ্ড তোমার নামে স্পন্দিত হয়। আমি আছি সর্বক্ষণ। মৃত্তিকা জমে গেল বরফের মতো। দু হাতে ধরে রাখা দোলনার দড়ি থেকে হাত খসে পড়ল। তাজ্জব বনে গিয়ে তাকিয়ে রইল অবুঝের মতো। বিস্মিত স্বরে শোধালো, কবে এত ভালোবাসলেন? আফিম মৃত্যুর কাছে পাশে এসে বসে বলল, সেদিন থেকে যেদিন তুমি সাহায্যের জন্য আমার কাছে আশ্রয় খুঁজছিলে। কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। আপনি খারাপ মানুষ, বখাটে মাস্তান। ছেড়ে দিন না এসব। আফিম তত্ত্বেরা হাসে। মৃত্তিকার নাক টেনে বলে, এত আশা ভালো না। একটু ভালোবেসেছি তাতেই এত বড় আবদার। আমি এসব কোনোদিনও ছাড়বো না। দরকার হলে জামাইবো দুজন মিলে মাস্তানি করব। মৃত্তিকা রেগে উঠল, বলল, পকেটে কোথাকার, ভালো হবেন না। বললাম তো, বয়স পেরিয়ে গেছে। আপনার সন্তানেরা আপনার থেকে কি শিখবে বলুন তো? চোখ বড় বড় হয়ে উঠল আফিমের। সাথে সাথে মৃত্তিকার কোমর চেপে ধরে বলল, এই, তুমি বাচ্চা কাচ্চার প্ল্যান করছো? মৃত্তিকা অপ্রস্তুত কণ্ঠে বলল, আমি কি তাই বলেছি? কথায় কথায় বলেছি। আমার বাচ্চারা তার মায়ের মতো হবে, একদম আদরে ফলো বাচ্চা। মৃত্তিকা তাকিয়ে রইল আফিমের দিকে। এই মাস্তান আদৌ কোনোদিন শুধরাবে, নাকি তার পাপের ফল, তার কাজের ফল মৃত্তিকাকে ভোগাবে? বসন্ত পেরিয়েছে, শীতটা তেমন ঝাঁকিয়ে বসেনি। এবারের শীতটা টের পাওয়া গেল কেবল রাতে। তন্নি আর মৃত্তিকা রাতে লুডো খেলতে বসেছিল। খেলা শেষ হতেই খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে শুতে গেছে যে যার ঘরে। আফিম নাকি আজ রাতে ফিরবে না। কোথায় যাবে তা বলে যায়নি। আজকাল আফিমকে নিয়ে বড্ড চিন্তা হয় মৃত্তিকার। খারাপ মানুষের শত্রুর শেষ নেই। তার ছেলেপেলে ছাড়া শহরের সব দল আফিমের শত্রু। তারা কখন কি করে বসে বলা যায় না। আফিমের বিশ্বাস তাকে কেউ নিঃশ্বাস করতে পারবে না। কিন্তু মৃত্তিকা জানে সব কিছুরই শেষ থাকে। সকালে নাস্তা বানাতে গিয়ে মৃত্তিকা তন্নিকে রান্নাঘরে আবিষ্কার করে। শাড়ির আঁচল কোমরে গুছিয়ে মেয়েটা রান্না করছে। তাকে এত সকালে উঠতে দেখে মৃত্তিকা যতটা না অবাক হলো, তার চেয়েও বেশি তো হলো তন্নিকে রান্না করতে দেখে। কথায় কথায় তন্নি জানিয়েছিল সে রান্না করতে পারে না, কোনোদিন রান্নাঘরের কাজ করেনি। তন্নিকে নববধূই মনে হলো। মৃত্তিকার তন্নিকে বড্ড মিষ্টি লাগছে। হেসে সে এগিয়ে যায় রান্নাঘরে। তন্নির পাশে দাঁড়িয়ে বলে, কি তৈরি করছেন তন্নি আপু? তন্নি হাসি মুখে বলল, ফ্রাইড রাইস। বেশি কিছু তো পারি না, ভাবলাম এই সহজ রেসিপিটাই করি। মৃত্তিকা সংকোচে বলে, আপনি এত কষ্ট করছেন কেন? আমাকে বললেই তো হতো। ভাবলাম তোমাকে একটু হেল্প করি। রায়ন ভাই আসবে? তন্নি কিছুক্ষণ সময় নিয়ে দেখল মৃত্তিকা, অতঃপর উদাস কণ্ঠে বলে উঠল, আসবে? টিউশনি পড়াতে যাবার আগে সকাল 9টায় আফিমের দেখা মিলল মৃত্তিকার। উস্কো খুস্কো চুল, কুচকে যাওয়া মেরুন শার্ট, গুটিয়ে রাখা শার্টের হাতা দেখে মৃত্তিকা ভ্রু কুচকে তাকালো আফিমের পানে। বলল, আপনার এ অবস্থা কেন? সারা রাত বাড়িতে ফিরলেন না? কোথায় ছিলেন? আফিম মৃত্তিকার প্রশ্ন কানেই তুলল না। বলল, কোথায় যাচ্ছ মিত্র? স্টুডেন্টের বাসায়। আসো, আমি পৌঁছে দিই। মৃত্তিকা রাজি হলো না। বলল, সারা রাত বাইরে ঘুরেছেন, বাড়িতে গিয়ে রেস্ট করুন। আমি একাই যেতে পারবো। আফিম দুষ্ট হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে, আমার জন্য চিন্তা করতে করতে শুকিয়ে গেছো মিত্র। এত স্বামী পাগল হলে চলে? মেজাজটা গরম হয়ে গেল মৃত্তিকার। তিরিক্ষি মেজাজে দাঁতের দাঁত পিষে বলল, আপনি কোন আমলের নবাব যে আপনার জন্য চিন্তা করব? আফিম দুর্বেদ্য হাসে।
মৃত্তিকা শুকনো মুখে তাকিয়ে রয় ছেলেটার পানে। আফিম তাগাদা দিয়ে বলে। আমি বাইকটা নিয়ে আসছি। মৃত্তিকা বাদশা দে বলে। আপনার বাইকে চড়তে ভয় করে, রিক্সা নিন। আফিম বাধ্য ছেলের ন্যায় সম্মতি জানালো। রাস্তায় উঠে হুড়তোলা রিক্সা নিল। রিক্সার সাথে সেটে বসলো মৃত্তিকা। পুরুষালী দেহের সাথে যেন কোনোরূপ সংঘর্ষ না হয় সেই প্রার্থনাই করল। উন্মুক্ত বাতাসে মৃত্তিকার ওড়না এলোমেলো হয়ে গেল। খোলা চুলগুলো এলো পাথারিভাবে মুখে লেগে রইল। আফিমের দেহ বড় শক্ত, পা জোড়া ফাঁক করে রাখায় তার উরুর সাথে মৃত্তিকার পা লেগে যাচ্ছে। অস্বস্তিতে মেয়েটা নুয়ে পড়ে। যথাসম্ভব রিকশার হুড় ধরে চেপে যায় কোনায়। আফিম মেয়েটার অঙ্গভঙ্গি দেখে মনে মনে হাসে। সহসা ঘাড় কাত করে সে ঝুঁকে আসে মৃত্তিকার দিকে। তার প্রগাঢ় উষ্ণ নিঃশ্বাসের তোপে কোল হারায় মৃত্তিকা। আরও দৃঢ় করে ধরে হুড়ের অংশ। আফিম ক্রুর হেসে বলে। দূরে সরছ কেন মৃত্য? বক্ষ মাঝে তোলপাড়ের খলবল ধ্বনি মৃত্তিকা ছাড়া কেউ বুঝল না। শ্বাস নিতেও ভুলে গেল মেয়েটা। বলল। সরে বসুন। আফিম। আফিম সরল না। থোড়াই মৃত্তিকার অস্বস্তিতে আমলে নিল। বলল। কাঁপছো কেন? আমি তো তোমাকে ছুঁইনি। মৃত্তিকা থতমত খেয়ে বলল। এটা রাস্তা, এভাবে বসছেন কেন? লোকে মন্দ বলবে। আফিম মেয়েটার অস্বস্তিতে হাওয়ায় ওড়াতে সরে আর আসে ওর নিকট থেকে। বাতাসের সিল্কি চুলগুলো উঠছে ছেলেটার। একটু পরেই ঝরঝরে উচ্চস্বরে পুরো শহরকে জানিয়ে গান ধরলো আফিম। তার গানের সুর মৃত্তিকাকে লজ্জায় রাঙা করলো। আফিম উঁচু আওয়াজ গেয়ে উঠল। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। আশপাশের লোকজন তাকিয়ে আছে। খুব অদ্ভুত চোখে আফিমকে দেখছে। কয়েকজন ফোনও হাতে তুলে নিয়েছে রেকর্ড করবে বলে। আফিম মারাত্মক গান গাইতে পারে। মৃত্তিকা সেটা আজ খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। ভারী ক্ষীণ মোটা স্বরের লালন গীতি রবীন্দ্রনাথের গানগুলো এত ভালো শোনায় আফিমের কণ্ঠে। কেবল শুনে যেতেই ইচ্ছে হয়। তার এই গুণ, তার গুন্ডামির আড়ালে ঢাকা পড়ে গিয়েছে। তার খারাপ দিকগুলোই বাকিদের সামনে উন্মুক্ত, ভালো দিকগুলো ধরাছোঁয়ার বাইরে। রিক্সাওয়ালা মামাও তার তারিফ করে বললেন। বাইগনা গান সেরা হইছে, তোমার গলা ফ্যান্টাস্টিং। আফিমের মাঝে ভাবাবেগ না দেখে মৃত্তিকা মৃদু কণ্ঠে বলে। আপনি আমায় বারবার অস্বস্তিতে ফেলেন। জড়সড় হয়ে কথাখানা বলল মৃত্তিকা। গন্তব্যে পৌঁছানোয় রিক্সা থামল। আফিম নেমে যাওয়ার পূর্বে বলল। আগেও বলেছি আমি তোমার জন্য স্বস্তিকর কখনোই হব না মৃত্য। অসহ্যকর, বিরক্তিকর কিংবা অস্বস্তিকর হতে পারে। মৃত্তিকা কথা না বাড়িয়ে স্টুডেন্টদের ফ্ল্যাটে ঢুকে পড়ল। আফিম তাকে কিছুক্ষণ দেখে স্থান ত্যাগ করলো। লিফটে করে 3 তলায় উঠে মৃত্তিকা আরিয়াদের ঘরের কলিং বেল প্রেস করলো। আলিয়ার মা দরজাটা খুলে চলে গেলেন নিজের ঘরে। মৃত্তিকা আলিয়ার ঘরে গিয়ে পড়ার টেবিলের চেয়ার টেনে বসল। হ্যান্ডব্যাগ রাখলো পাশে। আলিয়া একটু পরেই ঘরে আসে বই খাতা সমেত। মৃত্তিকার সামনের চেয়ারটিতে বসে বই খাতা টেবিলে রাখে। আলিয়া এবার এসএসসি দিবে। পড়ার ভীষণ চাপ। নানা ঝামেলায় মৃত্তিকা ক্যাপ দিয়ে ফেলেছে অনেকটা। প্রতিজ্ঞা করেছে সবটা পুষিয়ে দিবে। শুক্র শনিবার এসেও সময় দিবে। পড়ানোর ফাঁকে আলিয়ার মা আসে। মাসের শেষ। তার হাতে বেতনের খামটা দেখে মৃত্তিকার হৃদয় প্রশান্ত হয়। মনটা উৎফুল্ল হয়ে ওঠে। বেতনের টাকাটা হাতে পেলে নিজেকে সার্থক মনে হয়। কিন্তু আলিয়ার মা আজ মাত্রাতিরিক্ত গম্ভীর। হাতের খামটা তিনি মৃত্তিকার দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন। কাল থেকে আর এসো না মৃত্তিকা, নতুন টিচার নিয়েছি আলিয়ার জন্য। হাত বাড়িয়ে খামটা নেওয়ার পর কথাটা শোনার সাথে সাথে মৃত্তিকার প্রশান্ত হৃদয় তীব্র ঝড় উঠল। এমনটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। প্রায় 2 বছর ধরে পড়ায় আলিয়াকে। কোনোদিন আন্টি এভাবে কথা বলেনি তার সাথে। কিন্তু আন্টি, আমি কি কোনো ভুল করেছি? আলিয়ার মা বললেন। সামনেও টেস্ট, তারপর ফাইনাল। তুমি এ মাসে অনেক কামাই করেছো।
এরকম করলে হয় না। মৃত্তিকা নুয়ে পড়ল। কেউ জান না মৃত্তিকার বিয়ে হয়েছে। এখন যদি মৃত্তিকা বলে বিয়ে হয়েছে এই জন্য ঠিকমতো আসতে পারেনি, তাহলে বিয়ে নিয়ে অনেক প্রশ্ন উঠবে, যার উত্তর মোটেও ইতিবাচক হবে না। এমত অবস্থায় নিজের অক্ষমতা প্রকাশ করা ছাড়া আর কী বা বলার থাকতে পারে। আন্টি একটু পারিবারিক ঝামেলার কারণে আসতে পারিনি। আমি ভেবেছি শুক্র শনিবার এসে সিলেবাস শেষ করে দেব। আলিয়ার মা একটু রয়েস হয়ে বললেন, এটা তোমার আগে বলা উচিত ছিল। আমি নতুন টিচারকে কাল থেকেই আসতে বলেছি। বলার মতো আর কিছুই রইল না মৃত্তিকার। তবে বুকটা ভার হয়ে আসলো। এতদিনের সম্পর্ক এই পরিবারটির সাথে, অথচ এই সমস্যাটা একটু খোলামেলা আলোচনা করলো না তারা। একটিবার জানতে চাইলো না পড়াতে না আসার কারণ কি। মৃত্তিকা ফোঁস করে শ্বাস ছেড়ে আলতো হেসে বলল, ঠিক আছে আন্টি, সমস্যা নেই। একটু পর নাস্তা দেওয়া হলো মৃত্তিকাকে। নাস্তাটা গলা দিয়ে নামলো না মৃত্তিকার। হাত ছোঁয়ালো না খাবারটায়। তিক্ততায় বুক পিঠ ভরে উঠল। দুটো টিউশনি ছিল হাতে, একটি চলে গেল। এখন কি করবে? 1.5 ঘন্টা কোনো মতে পড়িয়ে বের হওয়ার সময় আলিয়া হুট করে কেঁদে ফেলল। চোখ ভিজে উঠল মৃত্তিকারও। তবু মনকে শক্ত করে বলল, আরে কাঁদছো কেন? নতুন ম্যাম আসবে, সেও তোমাকে ভালো পড়াবে, তার সাথেও ভালো সম্পর্ক রাখবে, ঠিক আছে? আলিয়া ফুপিয়ে কেঁদে বলে, আমি আপনাকে ম্যাম ভাবিনি, সবসময় আপু ভেবেছি। আপনি আর আসবেন না? মৃত্তিকার মায়া হয় মেয়েটার জন্য। তারও তো খারাপ লাগছে। টিউশনি চলে যাওয়ার চেয়ে এ আদুরে মেয়েটাকে চিরকালের জন্য বিদায় দিতে হচ্ছে, এটা আরও বেশি যন্ত্রণা দিচ্ছে তাকে। মানুষ সামাজিক জীব। মায়া, দয়া, ভালোবাসা এসব তাদের সহজাত। একসাথে অনেকটা সময় কাটালে মানুষের প্রতি মানুষের টান সৃষ্টি হয়। মৃত্তিকা আলিয়াকে বুকে আঁকলে নিয়ে বলল, মাঝে মাঝে আসবো, চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? আলিয়া মাথা নাড়ল। মৃত্তিকা দাঁড়ালো না আর। যত দ্রুত সম্ভব পা চালিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। খিদে পেয়েছে বড্ড। দোকান থেকে 1 প্যাকেট বিস্কিট কিনলো সে। ভাবলো হেঁটেই বাড়ি ফিরবে। বিস্কিট চিবোতে চিবোতে রাস্তার ধার দিয়ে হাঁটছিল মৃত্তিকা। কর্কশ কণ্ঠে তার ফোনের রিংটোন বেজে ওঠে। বিস্কিটের প্যাকেট মুড়িয়ে তা ব্যাগে ঢুকিয়ে হাত ঝেড়ে ফোনটা বের করে মৃত্তিকা। মৃত্তিকার মা ফোন করেছেন। সচরাচর ফোন করেন না। ও বাড়ির কেউ খুব একটা পছন্দ করে না মৃত্তিকাকে। আফিমের সাথে সে আছে এটা ওরা পছন্দ করে না, তাই খোঁজ খবরও নেয় না তেমন। মায়ের ফোনটা তুলেই মৃত্তিকা সালাম জানালো। কেমন আছো মা? ভালো আছি, তুই কেমন আছিস? মৃত্তিকার হঠাৎই কান্না পেল। নরম মন মায়ের উৎকণ্ঠায় গলে গেল। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কান্না নিবারণ করার চেষ্টা চালালো মৃত্তিকা। বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ওপাশ থেকে উত্তর আসলো, সবাই ভালো আছে। শোন না মিত্তি, বাড়িতে আসবি আজ, তোকে দেখতে ইচ্ছে করছে। মৃত্তিকা দুর্বল, ক্লান্ত ঠোঁটে হাসে। মায়ের কান্না গিলে ফেলার দৃশ্যটা ভেসে ওঠে মানুষ পটে। বলে, ভাইয়া আর আব্বু যে রাগ করবে? ওরে বাবা মা সন্তানের খারাপ চায় না। তুই যদি একবার এসে তোর আব্বুর সামনে দাঁড়াস, তোর আব্বু তোকে ফেরাবে ভেবেছিস? মৃত্তিকার চোখ জোড়া উজ্জ্বল হয়ে ওঠে। মৃত্তিকা জানে তার বাবা কতটা ভালো মানুষ। মৃত্তিকাকে অনেক ভালোবাসে আতিকুর রহমান। তার ভালোবাসায় কৃত্রিমতা নেই। অভিমানের আড়ালে সেই ভালোবাসা থামাচাপা পড়লেও তার অস্তিত্ব ঠিকই আছে। আমি তো যেতেই চাই মা, অনেক দিন হলো তোমাদের দেখি না। তুই নেই, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তোর বাবার দোকান চলে না, মালামাল তুলতে হবে। ওই দিকে হাজার হাজার টাকার জিনিসপত্র বেচে বাকির খাতা ভরাট করেছে। সেই টাকা চাইতে গেলে হুমকি দেয়। কি করব, কুল কিনারা পাই না। আব্বুকে বারবার বলেছি বাকিতে কিছু বিক্রি করতে না। তোর আব্বুর কয়েকদিন ধরে ইলিশ মাছ খেতে চায়। তোর ভাবি ইলিশ মাছের ঘ্রাণ সহ্য করতে পারে না। সে খাবে না বলে মেহমেদ ও ইলিশ মাছ ঘরে আনে না। কয়েকবার বলেছি একটা মাছ আনতে, আমরা এখন বোঝা হয়ে গেছি। বুক ভার হয়ে আসে মৃত্তিকার। প্রতিনিয়ত জীবন তাকে ধিক্কার জানাচ্ছে। তার আব্বু 1 টুকরো মাছ খেতে চেয়েছে, ভাইয়া তাও দিতে পারছে না। জাহানারাই হয়তো না করেছে মাছ আনতে।
মৃত্তিকা ব্যাগে লুকায়িত খামটার দিকে চেয়ে বলে, আফিম আমাকে অনেকগুলো টাকা দিয়ে রেখেছে মা। বাজারে গিয়ে 2 কেজি ইলিশ মাছ কিনবো, তোমার জন্য ফল কিনবো, তারপর যাব। মৃত্তিকার মা বাধা দিল, বলল, টাকাটা গুছিয়ে রাখ, খরচ করিস না। তুমি ভেবো না, আফিম আমাকে হাত খরচ দেয়। ফোনটা কেটে দেয় মৃত্তিকা। আজ বড়সড় একটা মিথ্যে বলল সে। আফিম বেকার ভবঘুরে, তার আয় রোজগার নেই, নিজে কি খায় তারই ঠিক নেই, মৃত্তিকাকে আবার খরচ দিবে। দিলেও মৃত্তিকা নিবে কেন? সে স্বাবলম্বী, সৎ পথে রোজগার করছে, চাকরিও করবে একসময়। আফিম গুন্ডামি করে অনৈতিক উপায়ে টাকা হাসিল করবে, মৃত্তিকা সেসব ছুঁয়েও দেখবে না। কিন্তু নারীর একটা বিশেষ গুণ আছে, এরা স্বামীদেরকে কখনো ছোট হতে দেয় না। নিজের পরিবারের সামনে তারা স্বামীকে উঁচু স্থানে বসায়, স্বামীদের ইতিবাচক গুণগুলোই তুলে ধরার চেষ্টা করে। কখনো নিজেকে সুখী দেখাতে আর জীবনসঙ্গীকে ভালো প্রমাণ করতে মিথ্যেও বলে অনর্গল। মৃত্তিকা বাজারে গিয়ে বড় দেখে দামি টাটকা ইলিশ মাছ কেনে, মায়ের জন্য তুপদের ফল আর ইরহামের জন্য চিপস চকলেট কেনে। আফিমকে না জানিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয় সে। পরিবারের মানুষগুলোকে দেখা, নিজের ঘরটাকে দেখার খুব ইচ্ছে জাগছে আজ। মন খারাপ কিছুটা কমেছে। নিজের বাড়িতে পা রাখার পর হৃদয় দুলে উঠল মৃত্তিকার। দাপিয়ে কাঁদতে ইচ্ছে করলো কিছুক্ষণ। মৃত্তিকার আব্বু মৃত্তিকাকে এক নজর দেখলেন, তেমন কোনো অভিব্যক্তি দেখালেন না। মৃত্তিকার মা মৃত্তিকাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মেহমেদ অফিসে, জাহানারা ঘুমিয়েছেন। ইরহাম মৃত্তিকাকে দেখার পর চুমুতে চুমুতে ভুরিয়ে দিল মেয়েটার নরম গাল। আলতো আলতো স্বরে ছেলেটা বলল, মনি তুমি খুব পচা, তুমি কেন আসো না? আমি তোমাকে মিচু করি। মৃত্তিকা হামিদায় ছোট্ট গালটার। ইরহামের হাতে খাবার তুলে দিতেই বাচ্চা ছেলেটা নেচে ওঠে, পরপর চুমু খায় মৃত্তিকার গালে। মৃত্তিকার বুকের মাঝে বিড়াল ছানার ন্যায় মুখ গুঁজে বসে, বলে, আমি তোমাকে কোথাও যেতে দিব না, আর তুমি আমার সাথে থাকবে। চোখে জল জমে মৃত্তিকার। আদরে বাচ্চাটাকে বুকে চেপে বসে থাকে দীর্ঘ সময় ধরে। অতঃপর বাচ্চাটাকে নিয়ে রান্নাঘরে আসে। একটা পেড়িতে ইরহামকে বসিয়ে মৃত্তিকা ইলিশ মাছ ধুয়ে কেটে নেয়। আজ সে নিজেই রান্না করবে। টমেটো দিয়ে ডাল আর ইলিশ মাছ হবে রাতের খাবার। ইরহামের হাতে নিজের ফোন তুলে দিয়ে মাছ কেটে ধুয়ে ফ্রিজে রাখে মৃত্তিকা। ফিরে আসে নিজের ঘরটায়। তার বিছানায় লম্বালম্বিভাবে শুয়ে আছে জাহানারা। ইরহামের খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। মৃত্তিকা মেঝে থেকে সব খেলনা তুলে ঝুড়িতে রাখে। শব্দে নড়ে চড়ে ওঠে জাহানারা। মৃত্তিকাকে দেখে এসে চমকায় ভীষণ, বলে, তুমি কখন এলে? মৃত্তিকার মনে কারো প্রতি কোনো ক্ষোভ নেই। জাহানারার ওজন এই কদিন অনেক বেড়েছে, ডেলিভারির ডেট খুব কাছেই। ভারী শরীরটা মুড়ে সে আবার প্রশ্ন করে, তুমি আসবে আগে জানাবে না? এ ঘরে তো এখন আমরা থাকি। মৃত্তিকা ভ্রু কুচকে ফেলে, বলে, মানে এ ঘর তো আমার, আমি তো একেবারের জন্য চলে যাইনি। ওই ঘরে এত জিনিস আটে, গাদাগাদি করে সব রাখা। ইরহাম খেলতে পারে না ঠিক মতো, তাই তোমার ঘর ব্যবহার করি। তুমি তো আসবে না জানতাম। মৃত্তিকার রাগ হলেও কিছু বলেন না, বরং বিনয়ী সুরে বলে, এবার থেকে প্রায় আসবো ভাবি। এতকাল ওই ঘরে থাকতে পেরেছ, যেই আমি চলে গেছি অমনি তোমার মনে হলো ইরহামের জন্য খেলার জায়গা দরকার। রেগে উঠল জাহানারা, বলল, একদম খোঁচা মেরে কথা বলবে না। মৃত্তিকা ঝামেলা এড়িয়ে যেতে চাইল। সে মুহূর্তের দরজায় আতিকুর রহমান এসে দাঁড়ালেন। গম্ভীর ভারী কণ্ঠে জাহানারাকে বললেন, মৃত্তিকার ঘর খালি করে দাও, এটা স্টোর রুম না, সব গুছিয়ে নিজের ঘরে ফিরে যাও। 9টার দিকে বাড়ি ফিরে ড্রয়িং রুম এর কাউচে বসে মৃত্তিকাকে ডাকছে আফিম। এক গ্লাস পানি চেয়ে কয়েকবার ডেকেও মেয়েটার কোনো সারা শব্দ না পেয়ে ভ্রু কুচকে ফেলে সে। এই মৃত, শোনো না। মৃত্তিকা আসে না। মৃত্তিকার পরিবর্তে আফিমের ডাক শুনে তড়িঘড়ি করে গ্লাস ভরে পানি নিয়ে আসে তন্নি। গ্লাসের দিকে তাকিয়ে আফিম তন্নির দিকে তাকায়। তন্নির পরনে হলুদ শাড়ি, কপালে টিপ, স্বচ্ছ চোখ জোড়া আফিমের দিকে নিবদ্ধ। তাকে দেখে কপালের ভাঁজ দৃঢ় হয় আফিমের, বলে, মৃত্তিকা কোথায়? তুমি আনতে গেলে কেন? তন্নি বলে, আগে খাও তারপর বলছি। আফিম কলার ছেড়ে বলল, লাগবে না। তন্নি আশ্চর্যিত স্বরে বলল, ওমা
এখন তো পানির জন্য চেঁচামেচি করছিলে, পানি পান না করেই পিপাসা মিটে গেল? আফিম শার্টের হাতা গুটিয়ে কাউচে গাইলিয়ে বলল, তুমি বুঝবে না তনি, পানির পিপাসা পানি আমার। একটা আদুরে মেয়েকে দেখার পিপাসা পেয়েছে, পানি একটা ছুতো মাত্র। তন্নি হাসলো, বলল, বাহ, এত প্রেম! কে যেন বলেছিল মেয়েদের বিশ্বাস করি না। আফিম একই স্বরে উত্তর দিল, মৃত্যুকে ব্যতীত কাউকেই বিশ্বাস করি না। আমাকেও না? না। আফিমের অকপট স্বীকারোক্তিতে তন্নির মুখখানা মলিন হয়ে উঠল। ভালো না বাসুক, ভালোবাসা সে চায়ও না, তবে পছন্দের পুরুষের মুখে এমন কথা শুনতে কার ভালো লাগে? এভাবে মুখের উপর কথাটা না বললে কোনো ক্ষতি হতো কি? এতদিনের জানাশোনায় কখনো তন্নিকে আফিমের ভালো মেয়ে বলে মনে হয়নি। এতটা ভালোবাসার কারণ মৃত্তিকার মাঝে বিশেষ কি পেয়েছো তুমি, যা অন্যান্য মেয়েদের থেকে মৃত্তিকাকে আলাদা করে? মৃত্যুর চোখ, মৃত্যুর কান্না। ওর কান্নায় কৃত্রিমতা নেই, নাটকে বনা নেই। ওর কান্না ওর মতোই স্বচ্ছ, পবিত্র। তন্নি ফিক করে হেসে বলল, কেবল এ কারণে মৃত্তিকাকে অন্যান্য মেয়েদের থেকে আলাদা চোখে দেখো? পবিত্রটা তো অনেক মেয়েদের মাঝেই আছে। মৃত্তিকা নিখুঁত। ভুল বললে, পৃথিবীর কেউই সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না। এই পৃথিবীর সবাই আমাকে চেয়েছে, কিন্তু আমি মৃত্যুকেই চেয়েছি। যা সহজে পাওয়া যায় তা আফিম মির্জা গ্রহণ করে না। সহজ ছিলাম, সহজলভ্য ভেবেছ। আফিম নিচের ললাটে আঙুল ঘষে স্ফীতস্বরে বলে, মনে আছে তুমি বলেছিলে স্বচ্ছ পবিত্র ভালোবাসা আমার মতো বখাটেদের জন্য নয়। দেহ, ছোঁয়া, নগ্নতায় আমাকে বশীভূত করতে পারে। চেষ্টাও তো করেছিলে কয়েকবার। মৃত্তিকার আর তোমার পার্থক্য এই অর্থেই বোঝা যায়। লাজ অপমানে নত যেন হয় তন্দি। অবিলম্বে কটূক্তি মেনে নিতে বড্ড কষ্ট হয় মেয়েটার, তবুও হেসে বলে, বয়স কম ছিল, ভালোবাসার অতল গহিনে তলিয়ে গিয়েছিলাম। তখন মান, মর্যাদা, ভুল, পাপ কোনো কিছুই বেসামাল প্রেমিককে নিয়ন্ত্রণ করতে পারিনি। তখন ভালোবাসাই মুখ্য, ভালোবাসায় প্রাধান্য ছিল। যদি আমার চোখে দিয়ে দেখতে, বুঝতে কতটা বেহায়া ছিলাম আমি। মৃত্তিকাকে আমার সেলফ পছন্দ না, বাড়াবাড়ি রকমের পছন্দ, তাই ওর খুঁত আমার চোখে পড়ে না। তুমি ভাবছো তোমার কাছে আমার দাবি আছে? না, অভিযোগ আছে, গুটি কয়েক। অভিমান আছে, পাহাড় সময় দাবি দেওয়া কিচ্ছুটি নেই। আফিম তীর্যক হেসে বলে, রায়ান পাগলের মতো ভালোবাসে তোমাকে। ওর সাথে প্রতারণা করার চেষ্টা করলে আমি তোমাকে ছেড়ে দেব, এই কথা ভেবো না। রায়ানকে ঠকানোর কথা আমি ভাবতেও পারি না। মৃদু শ্বাসে আফিম চলে যায় সিঁড়ি মারিয়ে। তন্নি তখন বলে, মৃত্তিকা বাড়িতে নেই। থেমে যায় আফিমের পা। হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে ভ্রু কুঁচকে ফেলে সে। বাড়ি নেই? না, টিউশনি পড়াতে গিয়েছিল, আর ফেরেনি। হতভম্ব হয়ে পড়ে আফিম। মৃত্তিকা তো রাতে কোথাও যায় না। তৎক্ষণাৎ রেগে গিয়ে আফিম বলে ওঠে, তুমি আমায় একবার জানাবে না সারাটা দিন মৃত্যু বাড়িতে নেই? এ কথা আগে বলবে না আমাকে? ফাউল পেঁচাল না পেরে এই কথাটা তোমার আগে জানানো উচিত ছিল। কিভাবে জানবো? তুমি আমায় ব্লক করে রেখেছো, আর রায়ান ব্যস্ত, আজ কথা হয়নি। আমি ভেবেছিলাম তোমরা একসাথে আছো। আর কিছু শোনার মতো ধৈর্য হলো না আফিমের। তড়িৎ বেগে সিঁড়ি বেয়ে নেমে এলো দ্রুত। দরজার দিকে অগ্রসর হতে হতে প্যান্টের পকেট থেকে ফোন বের করে কল দিল মৃত্তিকার নাম্বারে। আশ্চর্যজনকভাবে মৃত্তিকার ফোন বন্ধ। চিন্তার ভাঁজ দেখা দিল মৃত্তিকার ললটে। দ্রুত বাইকটা বের করলো গ্যারেজ থেকে। তীব্র বেগে ধুলো উড়িয়ে শাই শাই করে পিছঢালা রাস্তায় ছুটে চলল আফিমের বাইকটি। চোখের পলকে সীমানা ছাড়িয়ে উড়ে গেল হাওয়ার মতো। গতি এতটাই বেশি যে শব্দ তুলছে। আফিমের শার্ট বুকে বাড়ি খাচ্ছে বারবার। হেলমেটের আড়ালে সবুজাব চোখ তীক্ষ্ণ, সুচালো হয়ে উঠেছে। আফিম বারবার কল দেয় মৃত্তিকার নাম্বারে। ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। আশপাশে কয়েকবার চক্কর কেটে আফিম সোজা চলে যায় মৃত্তিকাদের বাসায়। মৃত্তিকা তখন রান্নাঘরে মন দিয়ে কাজ করছিল। ইরহামের হাতে ফোন দিয়েছিল। ছেলেটা গেম খেলতে খেলতে ফোন অফ করে ফেলেছে। ফোন চার্জে দিয়েছে ঠিকই, কিন্তু চার্জ বাড়ছে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে। রান্নাবান্না শেষ করেই আশরাফ মির্জাকে কল করবে ভেবেছিল মৃত্তিকা, কিন্তু কাজের চাপে বেমালুম ভুলে গিয়েছে নিজের সংসারের কথা। পরিবারকে পেয়ে উৎফুল্ল মন ভুলে বসেছে সব। টেবিলে খাবারগুলো সাজিয়ে মৃত্তিকা সবাইকে ডাকে। আব্বু আসো, খেয়ে নাও। টিভি দেখতে দেখতে জাহানারা বলে, যা সহ্য করতে পারি না তাই করতে হবে তোমাদের।
ইলিশ মাছের গন্ধ আমার সহ্য হয় না, জানো না? মৃত্তিকা হেসে বলে, তোমার পছন্দ না হলেও বাকিদের পছন্দ। একজনের জন্য বাকিরা সাফার করবে? আমি তোমার জন্য ডাল আর শুটকি ভর্তা করে রেখেছি। আর কিছু বলল না জাহানারা। ইরহামের জন্য মাছ আলাদা ভেজে তুলে রেখেছিল। সবাই খেতে বসলে প্লেটে ভাজা মাছ তুলে ইরহামের মুখে তুলে দেয় মৃত্তিকা। কার্টুন দেখতে দেখতে ইরহাম আনন্দ করে খাবারটুকু খেতে থাকে। আতিকুর রহমানের মেজাজ কিছুটা ঠান্ডা হয়েছে। তিনি বললেন, মাছ আরও আছে, ভালো রেঁধেছ। তোমার মায়ের রান্না মুখে তোলাই যায় না। অনেক দিন পর এই একদম তৃপ্তি করে খাচ্ছি যাকে বলে। মৃত্তিকা হেসে উঠল। ভালো লাগায় ছেয়ে গেল হৃদয়। বলল, আছে, দাঁড়াও দিচ্ছি। উঠে এসে বাবার পাতে আরও এক টুকরো মাছ তুলে দেয় মৃত্তিকা। মেহমেদ খেতে খেতে বলে, মিত্তি, কয়েকটা দিন এখানে থাক। তোর ভাবি অসুস্থ থাকে, ইরহামকে সামলানো কঠিন হয়ে যায়। এই সময় কাছে কেউ থাকলে মন মেজাজ ভালো থাকে। ভাতের লোকমা ইরহামের হাতে তুলে দিয়ে মৃত্তিকা বলে, এভাবে বলছো কেন? সমস্যা হলে আমি থেকে যাব, আর নতুন সদস্য আসবে। আমি খুব খুশি। খাওয়া দাওয়া শেষ হতেই সকলে শুতে যায়। মৃত্তিকা এই সুযোগে ফোনটা হাতে নিতেই দরজায় করাঘাত করে কেউ। অরুণার কোনা মাথায় তুলে দরজা খুলে মৃত্তিকা। দরজা মেলতেই হুড়মুড় করে ঘরে ঢোকে আফিম। ক্রোধে লোকটার চোখ দুটো চলচল করছে। মৃত্তিকা কিছু বলার পূর্বেই আফিম তার হাত ধরে টেনে নিয়ে যায় ঘরে। মৃত্তিকার ঘরে এসে দরজা আটকে এবার সে প্রচণ্ড শান্ত স্বরে বলে, ফোন কোথায় তোমার? মৃত্তিকা থতমত খেয়ে বলে, অফ হয়ে গেছে, চার্জ উঠছে না। ফোনটা দাও। মৃত্তিকা ভাবে আফিম তার কথা বিশ্বাস করছে না, তাই স্বাভাবিকভাবেই নিজের ফোনখানা এগিয়ে দেয় মৃত্তিকা। ফোনটা হাতে নিয়ে সচরে তা মেঝেতে ছুঁড়ে ফেলে আফিম। তার প্রবল শক্তির দরুন মুঠোফোন মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কাজ ছড়িয়ে পড়ে ঘর জুড়ে। বিকট শব্দে ভয় পেয়ে যায় মৃত্তিকা। আফিম তীব্র ক্ষোভে ফেটে যায়, বলে, বাড়ি চলো। মৃত্তিকা গাইগুই করে বলে, আমি এখানে কিছুদিন থাকবো। আফিম গর্জন করে বলে, আমি রেগে যাচ্ছে মৃত্তিকা, আমার অবাধ্য হবে না। মৃত্তিকার ভয় হয় আফিমকে, তবুও বলে, বোঝার চেষ্টা করুন, ভাবি অসুস্থ, আমাকে থাকতে হবে। রাগে দিকবিদিক হারায় আফিম। একে তো তাকে না বলে মৃত্তিকা তার বাবার বাড়ি এসেছে, তার উপর আফিমকে ফোন করে জানায়নি সে। বাড়ি ফেরার পর মৃত্তিকাকে না পেয়ে কতটা ভয় পেয়েছিল আফিম তা কি মৃত্তিকা জানে? বোঝে এই বাড়িতে না সে নিজে থাকবে আর না মৃত্তিকাকে থাকতে দিবে। তুমি এখনই আমার সাথে যাবে। না, আমি যাব না। যাবে না? না। ভেবে বলছো? ভেবে বলছি। তুমি আমার অবাধ্য হলে আমিও বাদ মানব না মৃত্তিকা। মৃত্তিকা বুঝল না, বলল, কিসের বাদ? আচমকা মৃত্তিকার দেহ টেনে নিল আফিম। মৃত্তিকার ছোট্ট মোলায়েম শরীরটা নিজ শরীরের মাঝে মিশিয়ে নিয়ে ঘন ঘন দম ফেলল ছেলেটা। মৃত্তিকার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল, কেঁপে উঠল কোমল কায়া। হৃৎপিণ্ডে ঝংকার শুরু হলো। অবিলম্ব মৃত্তিকার পুরো মুখে একের পর এক ক্রমাগত শব্দ করে চুমু খেল আফিম। তার চুমুর তোপে নরম গাল দেবে গেল মৃত্তিকার। মৃত্তিকার গালের ফোলা অংশ হা করে মুখে পুরে নিয়ে চুষে নিল আফিম। মেয়েটার রক্তিম হয়ে ওঠা ফর্সা গাল, দাঁতের ঘর্ষণ পড়ল মুখে। নাজুক দেহ অসার হয়ে উঠল, আঁকড়ে ধরল আফিমের পিঠ। ধরফর করে আকুতি করে বলল, ছেড়ে দিন না। আফিম শুনল না মোটেই। থুতনিতে সজোরে কামড় বসালো। মৃদু চিৎকার করে উঠল মৃত্তিকা। দুহাতের ভাঁজে আফিম এমনভাবে তার শরীরটা আবদ্ধ করেছে যে পালানোর ফাঁক ফোকর নেই। মৃত্তিকা ফের অনুনয় করে বলে, আমি যাব আপনার সাথে, অবাধ্য হব না একটু, এবার ছাড়ুন। থেমে গেল আফিম। তার ঠোঁট চূড়াও স্থির হলো মৃত্তিকার গালে। বলল, আচ্ছা, এটাই শেষ। বলে মৃত্তিকার ঠোঁটের কোণে শব্দ করে ছোট্ট চুমু বসালো আফিম। মৃত্তিকার দুগাল আঙুল দিয়ে চেপে ধরল। আঙুলের চাপে অধর জোড়া ফুলে উঠল মেয়েটার। সে অধরে সবুজাব চোখ বুলিয়ে আফিম নেশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, মনে আছে তোমার ঠোঁটে আমার প্রথম চুমু পড়েছিল এ ঘরে থাকতেই। অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত চুম্বন ঘটেছিল।
তুমি অসুস্থ ছিলে, হুঁশ ছিল না। না চাইতেও ওই মুহূর্তটা তুমি উপভোগ করেছিলে, করনি বলো? মৃত্তিকা হাঁসফাঁস করে। দানবীয় বুকে মিশে আছে সে। আফিমের পায়ের ওপর ভর করে দাঁড়িয়েছে, তবুও তার উচ্চতা নেহাতি কম। আফিমের এক হাত তার কোমর আঁকড়ে ধরেছে, অন্য হাত গাল ছুঁয়ে দিচ্ছে। লজ্জা অস্বস্তিতে চোখ তোলার সাহসটুকু নেই মেয়েটার। আফিমের এহেন মোহগ্রস্ত কণ্ঠে নুয়ে পড়ল মেয়েটা। আফিম পুনরায় একই স্বরে ডাকল। নেশা। নড়ে উঠল মৃত্তিকা, তবু মুখ তুলল না। আফিম ডাকলো আবারও। এই নেশা, নেশা জাতীয় পদার্থ আমি, অথচ নেশা ধরিয়ে দাও তুমি। আফিম মৃত্তিকার ঘাড়ের কাছে মুখে নেই সুখে নেয় মেলি সুরের ঘ্রাণ। তীর তীর করে কেঁপে ওঠে মৃত্তিকা, হাড়গোড় সব বেঁকে আসে। ঘন ঘন শ্বাস ফেলে মেয়েটা, জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নেয় বারবার। নিঃশ্বাসের তোপে বুকের ওঠানামা বাড়ে। এমন করছেন কেন? তুমি এমন করছো কেন? কেমন করছি? আমাকে না বলে এসেছো কেন? আমি একটু পরেই বলতাম। মৃত্তিকার চোখে পানি। আফিম ঠোঁটে আঙুল বোলাতেই ভাসমান চোখে জোড়া থেকে জলপ্রপাতের ন্যায় পানিধারা বয়ে যায় গালবে। আফিম বলে, মেরেছি তোমাকে, দেখেছো কতটা ধৈর্যবান আমি? আগের আমি হলে এতক্ষণে তোমাকে বন চটকনা মেরে টেনে হিঁচড়ে নিয়ে যেতাম। আমি কি তা করেছি? ভালোভাবে বোঝাচ্ছি। মৃত্তিকা ফ্যাল ফ্যাল করে চেয়ে রয় আফিমের পানে। মানুষটা উন্মাদ, কখন কি করে বোঝা যায় না। রাগ দেখাতে এসে কত কিছু করে ফেলল, একটু অনুশোচনা নেই মানুষটার মাঝে। কাঁদছো কেন? ভালোবাসলে কেউ কাঁদে? নরম সুর। আফিমের এত মোলায়েম সুর মৃত্তিকাকে দোলাচালে ফেলে। সংশয় চেপে বলে, অনেকদিন পর এসেছি, ভাইয়াকে কথা দিয়ে ফেলেছি, বলেছি কয়েকদিন থাকবো, এভাবে চলে যাওয়া যায় না। আফিম ছেড়ে দেয় মৃত্তিকাকে, বলে, আমি তোমাকে এখানে রাখবো না। আমার বাড়িতে, আমার ঘরে, আমার সাথে থাকবে তুমি। মৃত্তিকা কেঁদে ফেলল, বলল, থাকি না, আমার এখানে ভালো লাগছে। আফিম দু কোমরে হাত চেপে মুখ গোল করে শ্বাস ফেলে বলে, ঠিক আছে, আজকে রাতটুকু থাকবে, কাল নিতে আসবো আমি। আফিম দরজা খুলে বেরিয়ে যেতে নিলে মৃত্তিকা এক অপ্রত্যাশিত আবদার করে বসল। জ্ঞান হুঁশ হারিয়ে মেয়েটা বলে উঠল, আপনি থেকে যান না এখানে। আফিম থমকালো। মৃত্তিকা এত শত ভেবে বলেনি। বিয়ের পরে নিয়ে দ্বিতীয়বার এ বাড়িতে এসেছে আফিম। প্রতিবারই রেগে ফিরে গিয়েছে। আজও চলে গেলে কেমন দেখায়? মা জানলেও রাগ করবে। একজন বাড়িতে এলে তাকে এভাবে যেতে দেওয়া অনুচিত। আফিম সন্দেহ সুরে চোখ ছোট ছোট করে বলে, ভেবে বলছো? মৃত্তিকা হাঁসফাঁস করে বলে, ভদ্র হয়ে থাকবেন, দুষ্টুমি করবেন না তো। ঠোঁট বাঁকিয়ে হাসে আফিম, বলে, ভয় পাচ্ছো? অরুণায় আঙুল পেঁচাতে পেঁচাতে মৃত্তিকা বলে, একটু সভ্য হলে কি হয়? আমি অসভ্য? মাত্র রিক্ত। আফিম দুহাত বুকে গুজিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বলে, তোমাকে দেখলে আমার প্রেম প্রেম পায়, এটা কি আমার দোষ? মৃত্তিকার রাগ দেখিয়ে বলে, প্রেম প্রেম আবার কিসের পায়? আমি কি আপনার প্রেমিকা? প্রিয়তমা। মৃত্তিকা ভয় পায় এবার, বলে, আপনি কি ওইসব খেয়েছেন? কোন সব? এমনভাবে কথা বলছেন কেন? তুমি নিজেই নেশা, তোমাকে পান করেই মাতাল হতে চাই। থেমে গেল মৃত্তিকা, কথা ঘুরিয়ে বলল, ভাত খাবেন? না। খেয়ে এসেছেন বাড়ি থেকে? না। তাহলে? কে রান্না করেছে? আমি করেছি। খাবারটা ঘরে আনবে। বলেই চট করে বিছানায় উঠে বসলো আফিম। মৃত্তিকা মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে তাকালো। মুহূর্তেই মন মেজাজ খারাপ হয়ে গেল মেয়েটার। রাগ দেখিয়ে বলল, আপনি আমার ফোনটা ভাঙলেন কেন? জানেন ফোনটা আমার কত শখের ছিল। আফিম তোয়াক্কা না করে বলল, তুমি ফোন তোলনি, দোষটা তোমার। ফোন তুলিনি বলে ফোনটা ভেঙে ফেলবেন? এখন আমি ফোন পাবো কোথায়? নতুন কিনে দেব। টাকা কোথায় পাবো? তোমাকে ভাবতে হবে না। মাস্তানি করে চাঁদা তুলে আমার জন্য ফোন কিনবেন না? এর চেয়ে ভালো আমি ফোনই ব্যবহার করব না। বিছানা গুছিয়ে পরিপাটি করেছে মৃত্তিকা। ঘুম পাচ্ছে খুব, চোখ জোড়া পেয়ে যায় ক্লান্ত। তার ঘরটা সাদামাটা, আফিমদের ঘরগুলোর মতো এত বড় সড়ো নয়।
আফিম আশেপাশে নেই। মৃত্তিকা ব্যালকনির দিকে অগ্রসর হতেই পিঠ খুঁটে ধোয়া নাকে এসে ঠেকল। সঙ্গে সঙ্গে মুখ কুচকে ফেলল মৃত্তিকা। আফিম অনেক বেশি সিগারেট খায়, এসব মোটেই পছন্দ না মৃত্তিকার, কিন্তু তাকে বলে লাভ নেই, লোকটা শোনে না কারো কথা। মৃত্তিকা নাকে ওড়না চেপে বলে, ঘরে আসুন। আফিমের গায়ে মেরুন শার্টটাই, এক হাতে কোমর চেপে অপর হাতের আঙুলের ফাঁকে সিগারেট চেপে ধরে আছে। মৃত্তিকাকে দেখা মাত্রই সামান্য নড়ল সে। হাতের ইশারায় মৃত্তিকাকে কাছে ডাকলেও মৃত্তিকা এগিয়ে এলো না। বলল, সিগারেটটা ফেলে দিন।